সন্ত্রাস এবং সহিংসতাটা যেই মাত্রায় হয়েছে, এখন হচ্ছে জীবন রক্ষার প্রয়োজন, জীবন রক্ষার লড়াই। সেই লড়াইটাই প্রধান হয়ে গেছে। চেয়েছিলেন যে উনি বাংলাদেশে আসার আগে ওনার স্টেটমেন্ট একরকম ছিল, এখানে এসে আরেক রকম হয়েছে। এটা খুবই স্বাভাবিক। বাংলাদেশে যখন উনি আসেননি তখন ওনার তথ্যসূত্র ছিল এর আগের জন মজিনা, ড্যান মজিনা। তো ড্যান মজিনা ওখানকে না শুধু কি সেই তথ্যসূত্রই আসলে সবকিছু চালায় নাকি আসলে পলিসিও একটা বিষয় থাকে? এই প্রশ্নের জবাব আসলে খুঁজবো, তার আগে নিচ্ছি একটা ছোট্ট বিরতি। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। জি, আমি বলছিলাম যে যুক্তরাষ্ট্রের যে নতুন রাষ্ট্রদূত, তিনি চলমান সহিংসতায় খুবই উদ্বেগ প্রকাশ করেছেন, মর্মাহত হয়েছেন। এবং আপনি জানেন যে মাত্র কয়েকদিন আগে তারা একটা বিবৃতিও পাঠিয়েছিল যে একটি স্বাধীন, একটা গণতান্ত্রিক দেশে এরকম সহিংসতা চলতে পারে না। এটা কি আন্তর্জাতিক ক্ষেত্রে ভিন্ন রকমের, যুক্তরাষ্ট্রের ভিন্ন রকম অবস্থান কিনা বাংলাদেশ বিষয়ে? না, আমার কাছে তা মনে হয় না। কারণ যে ত্রুটিযুক্ত শব্দটি ব্যবহার করা হয়েছিল ওটি পৃথিবীর কোনো দেশই ত্রুটিমুক্ত বলে এখনো বলেনি। ডিফেক্ট যেটুকু আছে ওটুকু রয়েই গেছে এবং ওটা তো কিউর করার এখন সুযোগও নেই আরেকটি ইলেকশন ছাড়া। তো যেটি আমার মনে হয় যুক্তরাষ্ট্র এখানে করছে, কিছুটা রুলস অফ নন এঙ্গেজমেন্ট তারা ফলো করছে, যে ইন্টারনাল পলিটিক্যাল ব্যাপারে অ্যাপারেন্টলি ভিজিবলি খুব বেশি তারা ইনভলভ অ্যাপারেন্টলি হচ্ছে না। তো এই অ্যাপারেন্টলি ইনভলভ না হওয়াটাও কিছুটা আমি বলবো একটু সন্দেহজনক, এই কারণে যে আমাদের রাজনীতিবিদরা যুক্তরাষ্ট্রকে নিয়ে কিন্তু অনেক বড় বড় কমেন্ট করে ফেলেছে। নীনা দেশাইকে বলা হয়েছে দুই আনার মন্ত্রী, ড্যান মজিনাকে বলা হয়েছে কাজের মেয়ে মর্জিনা। এরপরও তাদের এই কমপ্লিট নন এঙ্গেজমেন্টটা একটু খুব অতিমাত্রায় প্রফেশনাল মনে হচ্ছে। আর জাতীয় সংলাপ নিয়ে যেটা আপনি বলছিলেন সরকার কি করবে, ইটস এ গুড প্রিভেন্টিভ ডিপ্লোমেসি। এই যে সাপ্লিমেশন যেটা নেওয়া হয়েছে গত 2 দিনে, 1 তারিখে ম্যাডাম জিয়া যখন তার সংলাপের আহ্বান জানালেন বা দাবি জানালেন, 1 তারিখ থেকে 4-5 তারিখে কিন্তু আমরা এই প্রিভেন্টিভ ডিপ্লোমেসিটা করতে পারিনি। এটা আমাদের সকল রাজনৈতিক দল এবং সুধী সমাজের একটা ব্যর্থতা। হয়তোবা তখন আমরা এই প্রিভেন্টিভ ডিপ্লোমেসিটা করলে আজকে যেটা আমাদের পিস ব্রেকিং হচ্ছে, তখন পিস মেকিংটা হয়ে যেত। এখন আমরা পিস কিপিং স্টেজে থাকতাম। এই 3টা স্টেজের কিন্তু আমরা এখনো সূত্রপাতি করতে পারলাম না। আজকে মাত্র আমাদের এই প্রিভেন্টিভ ডিপ্লোমেসিটা শুরু হলো। আরেকটা জিনিস যেটি আমাদের এই সংলাপ থেকে শুরু হবে, যে অ্যাটলিস্ট দুটো দলের আইস ব্রেকিংটা প্রয়োজন। কারণ আমার মনে হচ্ছে এটা ইগোয়েস্টিক প্রবলেম চলছে এবং ইকোনমিস্ট তো দুই নেত্রীকে ড্রামা কুইন্স অ্যান্ড ব্যাটলিং বেগমস তো আল জাজিরাও বলছে, ইন্ডিয়ান টাইমসও বলছে। তো সেদিক থেকে আসলে ব্যাপারটা, তবে এটা খুবই খুবই আপত্তিজনক। তারা যে সমস্ত টার্ম আমাদের দুই নেত্রীকে নিয়ে ব্যবহার করেন, আমাদের দেশের অনেকেই খুব খুশি হন, কিন্তু এটা অত্যন্ত আপত্তিজনক। আপনি যদি মাঠে ঘাটে যান, এই মুহূর্তে মাঠে যান, যেহেতু আমি একদম রুট পলিটিক্স করি, আপনি যদি এই মুহূর্তে মাঠে যান, কে পুড়িয়ে মারছে কে পুড়িয়ে মারছে না, এই আলোচনাটা শুধু টক শোতে হয়। মাঠে কিন্তু সবাই কালেকটিভলি এইটা সরকারকে এবং বিরোধী দল বিএনপিকে, এই দুটি দলকে কালেকটিভলি দায়ী করে। দেশে কিন্তু একটা বিরাজনীতিকরণ হয়ে যাচ্ছে। দেশের মানুষ রাজনীতিকে ঘৃণা করছে, রাজনীতিবিদদের ঘৃণা করছে। এটি সরকার বা বিএনপি পারসিভ করছে কিনা আমি জানি না, কিন্তু এটার কনসিকুয়েন্সটা অনেক বেশি ভয়াবহ হবে রাজনীতির জন্য, গণতন্ত্রের জন্য। জনাব আনিস আলমগীর, আপনি দীর্ঘদিন কূটনীতির সঙ্গে যুক্ত ছিলেন। যেটা শুরু করেছিলাম যে এটা যুক্তরাষ্ট্রের ইউ টার্ন কিংবা তাদের একটু ব্যাখ্যা যদি দিতেন তাদের অবস্থান। আমি শুরুতে যেটা বলেছিলাম আপনাকে, মজিনাকে আপনি একেবারেই ফেলে দিচ্ছিলেন না। ফেলে দেওয়ার কারণ হি ইজ দ্য রিপ্রেজেন্টেটিভ, হি ওয়াজ রিপ্রেজেন্টেটিভ অফ ইউএস। তো তার যেখান থেকে যে বার্তা যাবে সেইখানে মাসা কিন্তু তখন এখানে আসেন নাই। সো উনি যদি কোনো রিয়েক্ট করেন, সেখানে এখানকার যে এমবেসি যে তথ্য দিচ্ছিলেন সেই ভিত্তিতে উনি রিয়েক্ট করেছিলেন এবং সেটা বাংলাদেশের বিরুদ্ধে গিয়েছিল। এটা নির্বাচনকে ত্রুটিপূর্ণ নির্বাচন বলেছিল, যা যা বলেছিল। আসার পর সবাই আশা করেছিল যে মদিনা যেভাবে কথা বলে মাসাও সেভাবে কথা বলবে। এই জায়গায় অনেকে হতাশ হয়ে এটাকে ইউটার্ন বলছেন। ইউটার্নে কিছু নাই, ওরা যেটা করছে সেটা হচ্ছে সঠিক কূটনীতি। তারা কেন বাংলাদেশের প্রত্যেক ব্যাপারে এই নাক গলানোর অধিকার পাবে? তারা তো ইন্ডিয়াতে যায় এটা করতে পারে না, অন্য কোনো দেশে করতে পারে না। বাংলাদেশ কেন এত ক্ষুদ্র একটা রাষ্ট্র যে যা ইচ্ছা তা বলে যাবে? সেই জায়গায় ওরা সঠিক পথে এসেছে আমি মনে করি। এবং বাংলাদেশ সরকার যে পলিসি নিয়েছিল ওদেরকে পাত্তা না দেওয়া, সেটাও একদম সঠিক
পলিসি। কিন্তু এই আওয়ামী লীগ তো 2006 এনাদেরকে খুব অ্যাক্সেস দিয়েছিল সমস্যাটা সমাধানের জন্য। কোন সমস্যা সমাধানের জন্য? 2005-6 যে সমাধানটা সমস্যা আওয়ামী লীগ চলছিল মোটেই দেয় নাই। না, আপনি ভুল না, বলছেন। সেই সময় এভরিডে আমরা দেখেছি আওয়ামী লীগের শীর্ষ স্থানীয় নেতাদের সাথে এই আমেরিকান অ্যাম্বাসেডর না না সেই সময় একটা তৎপরতা ছিল, মানে যারা কূটনৈতিক যারা বাংলাদেশে নিযুক্ত ছিলেন তাদের একটা সংঘবদ্ধ তৎপরতা ছিল, সেটা আওয়ামী লীগেও ছিল, বিএনপিতেও ছিল। না, বাট আমরা দেখেছি সেই সময় আওয়ামী লীগের নেতৃবৃন্দ খুব ঘন ঘন তাদের সাথে যেতেন, আলোচনা করতেন, বসতেন। তখন যদি তারা না যেতেন তারা তাহলে আজকে বলছেন না, কিন্তু বলতে হ্যাঁ, পারতেন তখন যেত। যে সেই সময় যে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ছিল ওরাই তৎপরতা বেশি ছিল। হ্যাঁ, এবং সেটাতে আওয়ামী লীগ কোনো আপত্তি জানায়নি। আপত্তি কেন জানাবে ভাই? তাহলে এখন কেন জানাচ্ছে? এখন জানাচ্ছে, তার তো সরকারে আছে, তারাই তো আপত্তি জানাবে। এটাই হলো মূল থিমটা। তাহলে আমি কিভাবে চলবো, আমার পলিসি কি হবে, সেটা নাক গলানোর অধিকার তো তোমার নাই। বাট তখন যদি তারা বলে বসতো যে না, নাক গলানোর অধিকার নেই, তাহলে আজকেও তারা বলতে পারতো, কনসিস্টেন্ট একটা অ্যাপ্রোচ থাকতো। বাস্তবতা হচ্ছে যে নাক গলাচ্ছে, কিন্তু নাক আপনি কতটুকু গলাবেন সেটা একটা সীমা থাকা উচিত। সেই এখন তারা সীমার মধ্যে এসেছে। আপনার কাছে কি মনে হয় এই পরিবর্তনটা আসলে, আপনি জানেন যে ওবামা ভারত সফর করেছে, মোদির সঙ্গে তার বাংলাদেশ বিষয়ে আলোচনা হয়েছে, তার কোনো প্রভাব এখানে কি থাকার কোনো সম্ভাবনা কি আছে, আপনার কি মনে হয়? আমি মনে করি যে বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে আমেরিকা এখন কি করবে না করবে, এই জায়গায় তার লোকাল এজেন্ট ভারতের কথা মতোই তাকে চলতে হবে। ভারত যদি বলে যে তুমি এখানে মাথা ঘামাবে না, ওরা ঘামাবে না। সেরকম তারা 5ই জানুয়ারি নির্বাচনও ঘামায়নি, কিন্তু সেই কারণে মজিনার মতো বাংলাদেশের রাষ্ট্রদূত হয়ে তাকে ইন্ডিয়া সফর করতে হয়েছিল। তার কত বড় দরকার হয়ে গেছিল। এই তৎপরতাগুলি কি আমাদের জন্য খুব আমি যেটা আজকে বলতে চাচ্ছি যে পঙ্কজ শরণও কিন্তু আজকে একটা স্টেটমেন্টের মতোই হয়েছিল তাকে সে এখন দিল্লিতে। ইনফ্যাক্ট বাংলাদেশ ইস্যুতে যে সে দিল্লিতে গিয়ে কথা বলতে গেছে তা না, তাদের বিভিন্ন দেশের রাষ্ট্রদূত যারা আছে তাদের সবাইকে বিভিন্ন দেশ থেকে ডেকেছিল। তো অবভিয়াসলি বাংলাদেশ প্রসঙ্গটা এখন হাইলাইট হবে, যেহেতু এখানে একটা অস্থিরতা চলছে। এবং সেই জায়গায় সে বলেছে যে বাংলাদেশে এখন যে পরিস্থিতি বিরাজ করছে, সরকার তাদেরকে আশ্বস্ত করেছে যে এটা এমন পর্যায়ে যাবে না যেটা সরকারের নিয়ন্ত্রণের বাইরে। আর দ্বিতীয়ত সরকার এটাও বলেছে যে এখানে বিশেষ বিশেষ আইন জারি করার মতো, এটা কি বলে, জরুরি অবস্থা জারি করার মতো এমন পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি এমন বাইরে যাবে না যে সরকারের নিয়ন্ত্রণে থাকবে না, এরকম একটি কথাই তো বলেছেন। তো সেই ক্ষেত্রে আসলে পরিস্থিতি কি সরকারের যথেষ্ট নিয়ন্ত্রণে আছে? পরিস্থিতি তো অবশ্যই নিয়ন্ত্রণে নেই। একটা যে স্বাভাবিক অবস্থা জনজীবনে যে একটা স্বস্তি, সেই স্বস্তিটা আসে নাই। এবং সেই স্বস্তি না আসার মূল কারণটা হচ্ছে যে বিএনপি জামাতের মতো একটি বড় রাজনৈতিক দল যখন নাকি আন্দোলন শুরু করে, এবং আন্দোলন হোক বা না হোক, নাশকতাটা কারা করছে আমি কিন্তু এখনো বলতে চাচ্ছি না যে এটা বিএনপি করছে বা জামাত করছে, যেহেতু তারা চিহ্নিত হয়নি। কিন্তু পুলিশ যাদেরকে ধরেছে এর মধ্যে তো অধিকাংশই বিএনপি জামাত। ওই যে আবার কিছু কিছু পরিসংখ্যান আবার বের হচ্ছে যে সেখানে আবার কিছু কিছু ছাত্রলীগ, কিছু কিছু যুবলীগ পাওয়া যাচ্ছে। দুইটা যদি ছাত্রলীগ, 2টা 5টা আওয়ামী লীগ হয়, 50টা তো আপনার বিএনপি জামাত। হ্যাঁ, কিন্তু অ্যাপারেন্টলি জনমনে একটা যে এই নাশকতাটা যেহেতু হরতাল অবরোধটা হচ্ছে না, সুতরাং নাশকতা দিয়ে এই একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে। তো সুতরাং এরকম একটা পরিস্থিতিটা তো এমন তৈরি হবার পর আবার সরকার তো খুব সফলভাবে একেবারে স্মুথ পরিবেশ তৈরি করতে পারেনি। তার বড় প্রমাণ হচ্ছে যে নাইট কোচগুলো, রাতের পরিবহনটা বন্ধ রাখা হয়েছে। তার মানে কি একটা মানে অস্বাভাবিক অস্থিরতা পরিস্থিতি আছে বলেই তো এই পরিস্থিতিটা সরকার এখন বাধ্য হয়েছে মানুষের জীবন এবং সম্পদ রক্ষা করার জন্য। সবচেয়ে বড় প্রমাণ আমরা এখানে কথা বলছি এই নিয়ে না, কিন্তু আপনি দেখেন গতকাল আইনমন্ত্রী কিন্তু খুব গুরুত্বপূর্ণ বেশ কতগুলি পয়েন্ট রেজ করেছেন। তার মধ্যে তিনি বলেছেন যে সমস্ত সহিংসতা এবং নাশকতা হচ্ছে সেইগুলো 6 মাসের মধ্যে তারা বিচার কিভাবে করা যায় সেই প্রক্রিয়া শুরু করবে। ভালো, সেটা তো 6 মাস না। এই দেশে মানুষ চায় যে যখন যেটা ঘটবে 24 ঘন্টা 48 ঘন্টার মধ্যে তার যাতে একটা উপযুক্ত বিচার হয়। সেটা তো হয় না। এবং আপনি জানেন যে 2013 এবং 2014-তে যেই নাশকতাগুলো হয়েছিল সেগুলোর কিন্তু আজ পর্যন্ত কোনো সুরাহা হয়নি, এবং তারও একটা ব্যাখ্যা দিয়েছেন। এই বিষয়টা নিয়ে আমরা ফিরবো, তার আগে নিচ্ছে একটা ছোট্ট বিরতি।